প্রিয় বন্ধু, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হলো আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে, গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর একটি খুব মজার গল্প, খুবই হাসির গল্প। গল্পের নাম দিব্য দৃষ্টি। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, খুবই হাসির গল্প, আশাপূর্ণা দেবীর দিব্য দৃষ্টি। আমার ঠাকুরদার বাবার ঠাকুরদা বলদেশ্বর বাচস্পতি ছিলেন মহাপণ্ডিত ব্যক্তি। তার পাণ্ডিত্যের খ্যাতি ছিল ডাকসাইটে। হরবকত তাঁকে কেঁদো কাসুন্দিপুরে গর্ত থেকে ছুটতে হতো কাশীতে, নবদ্বীপে, প্রয়াগে পণ্ডিত সভায় সভাপতিত্ব করতে, বিশেষ করে কাশীতেই। সারা ভারতবর্ষ থেকে তখন মহা সব বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা সব আসতেন বারাণসী বিদ্বৎ সম্মেলনে। সেই সভায় সভাপতিত্বের ভার কিনা কেঁদো কাসুন্দিপুরের বড়দেশ্বর বাচস্পতির। বোঝো ব্যাপার, সাধে আর শাস্ত্রে বলেছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। তা সত্যিই খুবই নাকি পুজো করতেন বড়দেশ্বর। পুজো মানে তো নৈবেদ্যি, সেই নৈবেদ্যির বহরটি বেশ জম্পেশি হতো। সম্মেলন সেরে যখন দেশে ফিরতেন বাচস্পতি, দেখা যেত সঙ্গের লোকেরা নৌকো থেকে, নৌকোই তো তখন আর রেলগাড়ি কোথায়, জিনিস নামাচ্ছে তো নামাচ্ছেই। ইয়া পেতলের ঘড়া, গামলা থালার গাদা, ঝকঝকের উপর গেলাস বাটি রেকাবির গোছা, ডাঁই ডাঁই শাল, র্যাপার, চাদর, কম্বল, গড়দের জোর, বেনারসি দোপাট্টা, আর ঝোড়া ঝোড়া কাশির সুবিখ্যাত পেঁড়া। গরমের সময় হলে তার সঙ্গে অমৃতসম বেনারসি ল্যাংড়া। তখন তো আর লোকে কার্বাইড দিয়ে পাকাতে জানতো না, আসল গাছ পাকা, তার স্বাদই আলাদা। এসব আমি শুনেছি আমার ঠাকুরদার কাছে, তিনি আবার তার বাবার কাছে, আর তিনিও আবার, সে যাই হোক, অবিশ্বাসের কিছু নেই। তখন টাকায় 16 সের পেঁড়া পাওয়া যেত, টাকায় 200 আমের টুকরি, 2.5 টাকা 3 টাকা রূপোর সের, আর পেতল কাঁসা শাল দোসালার কথা তো বাদই দিলাম, আন্দাজ করে বুঝে নিতে হবে। এসবই হচ্ছে পণ্ডিত বিদায় বাবদ। মূল পণ্ডিত বলে কথা। কাজেই বলদেশ্বর বাচস্পতির তখন যাকে বলে একেবারে জমজমাটি অবস্থা। তার নাম শুনলেই অন্য পণ্ডিতেরা তার উদ্দেশ্যে নমস্কার করেন, আবার মনে মনে হিংসেও করেন। তা এটাই তো চরম সুখের নিদর্শন, লোকের হিংসের পাত্র হওয়া। কিন্তু মানুষের চিরকেলের স্বভাবই এই, সুখে থাকতে ভূতের কিল খেয়ে মরা। অত বড় পণ্ডিত মানুষ হয়েও বলদেশ্বর ওই মনুষ্য ধর্মটির গাড্ডায় পড়েই মরলেন। কোনোখানে কিছু নেই, দরকারের বালাই নেই, সেধে ডেকে এনে বসলেন ভূতের কিল। সম্মেলনের শেষ দিনে যখন সন্ধ্যাকালে পণ্ডিতবর্গ আরামে গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছেন আর নসি নিচ্ছেন, বড়দেশ্বর হঠাৎ ধরলেন এই শুঁটকো পণ্ডিতকে। বলে উঠলেন, মহাশয়, অনুমান হয় আপনি বঙ্গদেশীয় না? শুঁটকো চমকে উঠে বললেন, আপনার অনুমানের কারণ? কারণ সভায় আপনার নীরবতা, প্রতিদিনই দেখি, কিন্তু কোনোদিন শাস্ত্র আলোচনায় আপনাকে যোগ দিতে দেখি না। এর কারণ এই মনে হয় যে স্বচ্ছন্দে সংস্কৃত ভাষা বলার অনভ্যাস। বাঙালি পণ্ডিতরা মহাশাস্ত্রজ্ঞ হলেও যদি উচ্চারণে নির্ভুল না হন, এই ভয়ে অনেক সময় নীরব থাকেন। শুষ্ক পণ্ডিত তখন 1 দাঁত বার করে বলে ওঠেন, হ্যাঁ, মহাশয়ের অনুমান ঠিক। কদিন পরে মাতৃভাষায় কথোপকথন করে বাঁচলাম। আপনি এত বড় ব্যক্তি, বলতে সাহস হয় না, তবু বলি, দয়া করে যদি একবার আমার আঙিনায় আসেন, প্রাণ খুলে 2-4টি কথা বলে বাঁচি। বাঙালি বলি সাহস। হ্যাঁ, সে তো উত্তম কথা। তা একটি প্রশ্ন করি, কিছু মনে করবেন না। আপনার সঙ্গে ওই লাল চেলি জড়ানো ওই পুঁথিটি কিসের?
প্রতিদিন সভায় দেখেছি, এখনো দেখছি, একবারও কুক্ষিচ্যুত করেন না। বেশ কৌতূহল বোধ করছি। শুনে শুটকো পণ্ডিতের মুখে একটি অলৌকিক সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। তারপর অতি বিনয়ের সঙ্গেই বলেন, ও কিছুই না, সামান্য একটু বিদ্যার বোঝা আর কি। বিদ্যার বোঝা? বলদেশ্বর শিহরিত হলেন। বিদ্যাকে আপনি বোঝা বলছেন? এটা কি সঙ্গত? এর অর্থই বা কি? শুটকো আরও সূক্ষ্মতর হাসি এসে বলেন, বর্তমানে ওটি আমার কাছে বোঝা স্বরূপই হয়ে উঠেছে মশাই। এটি একটি আধা দৈবী আধা ভৌতিক বিদ্যা। আমার গুরুর নির্দেশ, যদি এর হাত থেকে মুক্ত হতে চাও, কোনো উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করে তবে। কিন্তু একটি আয়ত্ত বিদ্যার হাত থেকে মুক্ত হতে চান কেন? এ তো বড়ই আশ্চর্যের ব্যাপার। মহাশয়, আমার সংসারাদি নাই। ইচ্ছা যে শেষ বয়সে হিমালয়ে গিয়া তপস্যা করি, তাই। অথচ গুরুর নির্দেশের জন্য। শুনে বলদেশ্বর কৌতূহলী হলেন, বললেন, তা বিদ্যাটি কি? শুটকো পণ্ডিত মোলায়েম হাসি এসে বললেন, আজ্ঞে মহাশয়, দিব্য দৃষ্টি। যে মুহূর্তে আমি এই পুঁথিটি তামা, তুলসী ও গঙ্গাজল সহযোগে কারো হাতে সমর্পণ করব, সেই মুহূর্তেই সমগ্র পুঁথির জ্ঞানটি প্রাপকের মধ্যে প্রবেশ করে তাকে দিব্য দৃষ্টি দান করবে। হ্যাঁ, এই বিদ্যায়তের জন্য কোনো অধ্যয়নের প্রয়োজন হবে না? না না, এই সমর্পণ মাত্রই। বড়দেশ্বর পুলকে রোমাঞ্চিত হলেন। সারা জীবন শুধু পুঁথি পড়ে পড়ে হাড় কালি করি, তবে না বাগদেবীকে বাগ মানিয়েছেন, আর এ একেবারে মুক্তে মিলে যাওয়া। তখন তিনি বিনয়ের অবতার হয়ে বললেন, মহাশয় কি আমাকে উপযুক্ত পাত্র বলে মনে করতে পারেন না? সে কি, সে কি, কি বলছেন? শুটকো টিকি লটপটিয়ে উঠল, খড়ম খটখটিয়ে উঠল, দাঁতের পাটি বিকশিত হয়ে গেল। আপনি হচ্ছেন পাণ্ডিত্যের পাহাড়, শাস্ত্রজ্ঞানের সাগর, বিদ্যার বস্তা। তা আপনি কি এই ক্ষুদ্র বিদ্যাটি গ্রহণ করবেন? এ তো আমার স্বপ্নের অতীত। তাহলে এখনই শুভ সান্ধ্য মুহূর্তে কাজটি সম্পন্ন হয়ে যাক। বলি শুটকো গঙ্গার ঘাটে প্রতিষ্ঠিত একটি তুলসী মঞ্চে তুলসী গাছ থেকে তিনখানি পাতা ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি গঙ্গার থেকে উড়ুনির কোণ ভিজিয়ে গঙ্গা জল এনে ফেলে নিজের আঙুলে পড়া তামার আংটিটা খুলে নিয়ে বলেন, এই তামা, এই তুলসী, এই গঙ্গা জল ধরুন মহাশয় আমার হাত থেকে। এই যে, অহং দদামি। বলদেশ্বর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অহং গৃহ্ণামি। ব্যাস, শুটকো পণ্ডিত সঙ্গে সঙ্গে ঘাট থেকে উঠে পড়ে অত অত পাথুরে সিঁড়ি ভেঙে রাস্তার উপরে উঠে একেবারে চোঁ চাঁ দৌড়। কিন্তু এ কি? বলদেশ্বর এ কি দেখলেন? তিনিও পিছু পিছু ছুটতে থাকেন। ও পণ্ডিত, করেন কি, করেন কি? আপনার সামনেই যে একটি শুষ্ক কূপ, আর অগ্রসর হলে আপনার তো মৃত্যু অনিবার্য। দুই পণ্ডিতের কাণ্ড এই রাস্তার পাণ্ডার থেকে গুন্ডা, যেটি কাশীতে চিরবিখ্যাত, ভক্তর থেকে ভণ্ড এবং সারমেয়র থেকে ষণ্ড, সবাই সচকিত হয়ে দেখে যে ব্যাপারটা কি হলো। কিন্তু কারণটা শুনে সবাই হেসেই অস্থির। হ্যাঁ, শুকনো কুয়ো? পণ্ডিত মশাই কি দিবাস্বপ্ন দেখছেন নাকি? এখানে শুকনো কুয়ো কোথায়? বরদাসু অবাক হয়ে দেখেন, সত্যি তো, কোথায় শুকনো কূপ? শুটকো পণ্ডিত তো লম্বা লম্বা পা ফেলে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। অতঃপর একটা গলির মধ্যে ঢুকে পড়লেন, চিরবিখ্যাত কাশীর গলি। একবার ঢুকে পড়লে তাকে আর খুঁজে পাওয়ার জো নেই। কিন্তু খুঁজতে কি আর চাইছে? বড়দেশ্বর শুধু অবাক হয়ে ভাবছেন, কেন তিনি স্পষ্ট দেখলেন যে শুটকো পণ্ডিত চটপট হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন একটি জলহীন শুকনো কুয়োর দিকে। আর আর একটা যেন আর্তস্বরও কানে এলো, চকিতের মতোই। কিন্তু কেন? হঠাৎ তার চৈতন্য হলো। ও, এটাই তাহলে সদ্য পাওয়া বিদ্যে, ওই দিব্য দৃষ্টি।
এই দণ্ডে না হলেও শুটকো কোথাও কোনোখানে একটি শুকনো কুয়োর মধ্যে পড়ে প্রাণ হারাবেন। হয়তো ওই যে গলির মধ্যে ঢুকলেন তারই শেষ প্রান্তে বা কোনো বাঁকে। আবার গঙ্গার ঘাটে ফিরে এসে বসলেন বাচস্পতি, লাল চেলি জড়ানো পুঁতিটি উত্তরের মধ্যে আড়াল করে। অনেকেই বলা বলি করতে লাগলো, কয়েকদিন যাবৎ অবিরাম শাস্ত্রের কচকচিতে বাচস্পতির মস্তিষ্ক ভার হয়ে গেছে, তাই হঠাৎ দৃষ্টিতে বিভ্রান্তি ঘটছে। বাচস্পতি নিজেও সঠিক বুঝতে পারছেন না যে আসল ব্যাপারটা কি। কিন্তু ব্যাপার আরও ঘোরালো হলো যখন বলদেশ্বর হঠাৎ দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে বলে উঠলেন, ওই যা, শিশুটি মাতৃক ফ্লোর থেকে গঙ্গা গর্ভে পড়ে গেল। শুনে তো সবাই এই পণ্ডিতজন জমজমাটি ঘাটে শিশু ক্রোড়ে মা আবার কোথায়? তাছাড়া পড়ে গেলে মা চেঁচিয়ে উঠবে না, শোরগোল হবে না? কই কোনোখানে তো টু শব্দটি নেই। ওপাশে পাঠক যেমন সুর করে ভাগবত পাঠ করছিলেন, করেই চলেছেন। গঙ্গাও নিস্তরঙ্গ নির্মল। তার মানে পণ্ডিতের মাথাটি সত্যিই বিগড়েছে। যারা কাছাকাছি ছিলেন তারা বলে উঠলেন, পণ্ডিত মশাই, কয়েকদিনের পরিশ্রমে আপনি ক্লান্ত, মনে হয় গৃহে গিয়ে বিশ্রাম করা আপনার কর্তব্য। না না, আমি কিছুমাত্র ক্লান্ত হইনি মহাশয়। বলেন তো এখনই আমি শাস্ত্রযুদ্ধে প্রযুক্ত হতে পারি? না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি গঙ্গার ধারে নির্মল বায়ু আরও কিছুক্ষণ সেবন করুন। কিন্তু আরও কিছুক্ষণটা কতক্ষণ? হঠাৎ পাশের ঘাট থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ উঠল, আর তার সঙ্গে বহু মানুষের কলকোলাহল। কি ব্যাপার? সবাই সচকিত, ছুটল কেউ কেউ পাশের ঘাটে। বলদেশ্বরও এগোতে থাকেন এই ঘাটের সিঁড়ি ধরে ধরে। দু ঘাটের মাঝখানে একটি শিব মন্দির, তার চাতাল দিয়েই একেবারে ও ঘাটে গিয়ে পড়া যায়। কিন্তু বলদেশ্বরের আর তেমন তাড়া কিছু নেই। তিনি দেখতে পেয়েছেন আশেপাশের নৌকোর মাঝিমাল্লারা শিশুটিকে তুলে এনেছে এবং সে বেঁচেও আছে। একটু পরেই সমবেত উল্লাসধ্বনি শোনা গেল, উঠেছে উঠেছে। অতঃপর বুঝতেই পারছ বলদেশ্বরকে ঘিরে কি জটলা, প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। কি করে উনি ঘটনা ঘটবার আগেই আগাম বুঝে ফেললেন? ইত্যবসরে দু একজনকে বলা বলি করতে শোনা গেল যে কাশীতে আজকের দিনটা দেখছি বিপদ মুক্তির দিন। এই কিছুক্ষণ আগে এক বৃদ্ধ ব্রাহ্মণ গণেশ মহল্লার ওদিকে একটি ভগ্নগৃহ সংলগ্ন শুষ্ক কূপে পড়ে গিয়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন। কিন্তু ভগবানের এমনই দয়া যে দুটো হনুমান তাই দেখে কুয়োয় নেমে তাকে তুলে নিয়ে এলো। ভাবো কাণ্ড। লোকে তো দোহাত্তা সেই হনুমানদের কলা ছোলা ইত্যাদি খাওয়াতে লেগে গেছে। বলছে, হ্যাঁ, ওরা সামান্য হনুমান নয়, রামচন্দ্রের ভক্ত বীর হনুমান, নচেত এরকম ত্রাণের কাজ ওরা শিখল কি করে? তা তো না হয় হলো, কিন্তু কে যেন কুয়োয় পড়ার ভবিষ্যৎবাণীটি করেছিলেন? কে আবার? মহামহোপাধ্যায় পণ্ডিত মশাই, যিনি পণ্ডিত সম্মেলনের প্রধান ছিলেন, আর এখন এখানে বসে রয়েছেন। আশ্চর্য! এতদিন ধরে ইনি এত শাস্ত্র ব্যাখ্যা করলেন, কই এই বিদ্যেটি কথা তো প্রকাশ হয়নি। তার মানে খুব চাপা মানুষ। কিন্তু আর তো চেপে রাখা চলবে না, একবার যখন জেনে ফেলা হয়ে গেছে। সমগ্র কাশীর মানুষ একেবারে ছেঁকে ধরল বলদেশ্বরকে। ধরল বলে কিছুই বলা হয় না, ধরে আর ছাড়ল না। দিন নেই রাত নেই, সকাল সন্ধে দুপুর কিচ্ছু নেই, দলে দলে লোক আসছে। মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব ভবিষ্যৎ বলে দিতে হবে। বেশিরভাগই অবাঙালি, পয়সা কড়ি আছে, তারা আবার মোটা মোটা টাকা আনে, তারটা আগে বলে দিতে হবে। বলদেশ্বর এতই বোঝাতে চেষ্টা করেন যে আমি বাবু জ্যোতিষও নই, হঠাৎ হঠাৎ সামনে জিনিসটা আগাম দেখতে পাই, এই মাত্র। কিন্তু সে কথায় কে আর কান দিচ্ছে? বড়দেশ্বরকে প্রায় ছিঁড়ে খাবার জোগাড়। দেশে ফেরা তার মাথায় উঠল, এখন প্রাণ রক্ষে করাই দায়। পুজো করার সময় নেই, নাওয়া খাওয়ার সময় নেই,
এমনকি গুছিয়ে ধুতি উত্তরেটা পরে লোকসমাজে বেরোবেন তার পর্যন্ত সময় নেই। কাজেই হঠাৎ হঠাৎ লোকসমাজে অভ্রমের অ্যাক্সেস। ভিড় ঠেকাতে কোথায় কাঁচা, কোথায় কোঁচা, কোথায় চাদর, পৈতে পর্যন্ত লটর পটর। সবাই তারস্বরে প্রশ্ন করে চলেছে, পণ্ডিতমশাই বলে দিন তো এই অসুখটা কবে ভালো হবে? পণ্ডিতমশাই বলুন তো আমার যে মামলাটা চলছে তাতে আমি জিতবো কিনা? বড়দেশ্বর এর উত্তর দেবেন কি করে? তিনি তো ঘটনাকে যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ নিরেট বোদা। যেটা দেখতে পান, যেমন হঠাৎ একদিন এক বাঙালি মহিলাকে বলে উঠলেন, মা তাড়াতাড়ি বাড়ি ফিরে বিবাহের মঙ্গলদ্রব্যাদি সংগ্রহ করুন, আপনার সঙ্গের এই নাতনিটির আজ রাত্রিই বিবাহ। শুনে তো মহিলা হাঁ। সে কি ঠাকুরমশাই, নাতনি সবেতে 10 বছরের, ঘরে একটা টাকাও নেই, পাত্তর কোথায় তার তো ঠিক নেই, বিয়ে কি? ঠাকুরমশাই বললেন, কি তা জানি না মা, তবে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি মেয়েটির বিবাহ হচ্ছে, পাত্র অতি সুন্দর, আর মেয়েটির মাথার থেকে পা অবধি স্বর্ণালঙ্কার মণ্ডিত। মেয়েটি বেজার গলায় বললেন, বাঙালি হয়ে বাঙালিকে তামাশা করছেন ঠাকুরমশাই, আমি দিন দুঃখী গরিব বিধবা, মা বাপ মরাই নাতনিটিকে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত দিতে পারি না, আর তাকে কিনা সর্বাঙ্গে গহনা পরিয়ে। ঠিক এই সময়ে ঘটল এক কাণ্ড। একটা লোক ভিড় ঠেলে ছুটে এসে ডাক পাড়ে, নারায়ণ ঠাকুমা বলে কেউ আছেন এখানে? নারায়ণীর ঠাকুমা? এই তো, এই তো আমি। মহিলাটি তদব্যস্ত হয়ে উঠে দাঁড়ান। কি হয়েছে? কি ব্যাপার মুকুন্দ? ব্যাপার গুরুচরণ, শিগগির নারায়ণীকে নিয়ে চলে আসুন, আজ এই সন্ধ্যের লগ্নে নারায়ণীকে বিয়ের পিঁড়িতে বসাতে হবে। মহিলা তো আকাশ থেকে পড়েন, ও মা, হ্যাঁ, এ কি অনাচ্ছিষ্টি কথা গো, এই যে একেবারে পাগুলে কথা। মাসি, ওই পাগুলে ছাগলে কিছু জানি নে, কথা এই, বর্ধমান জেলার কোনো এক গাঁয়ের জমিদার তোমার বাড়িতে এসে ধর্না পেতে বসে আছে, আর এদিকে তুমি নিপাত্তা। আমি তো বিশ্বনাথের মন্দির, গঙ্গার ঘাট সব খুঁজে এলাম। তা শোনো, জমিদারবাবু এক কাশিবাসী কুলীন ব্রাহ্মণের বাড়িতে ছেলের বিয়ে দিতে এসেছিলেন। সেখানে হঠাৎ খটাখটি চটাচটি, ব্যাস হয়ে গেল, সেখানে সম্বন্ধ খতম। অথচ এই লগ্নেই ছেলের বিয়ে না দিলে মান থাকে না। কে কিভাবে তোমার নাতনির খবর তাকে দিয়েছে। উচ্চ কুলীন সুন্দরী কন্যে শুনে বাবুমশাই চেলাচামুন্ডা নিয়ে ছুটে এসেছে, সঙ্গে এত বড় একটা বাক্সে এক বাক্স গহনা, একেবারে পরিয়ে দিয়ে আশীর্বাদ করে যাবেন। অষ্টাঙ্গে গহনা মোড়া কোনাতে চাই। আরে চলো না বাবা, কি দাঁড়িয়ে আছো বোকার মতো, খানিক পরই তো বর এসে পড়বে। সত্যিই তাই ছিলেন মহিলা, একেবারে বোকার মতো। হঠাৎ ঠাকুরমশাই বলে ডুকরে উঠে বড়দেশ্বরকে একটা প্রণাম ঠুকে নাতনির হাতটা হিঁচড়ে ধরে ছুটে বেরিয়ে গেলেন। কথাগুলো লোকটা যতই তাড়াতাড়ি বলে যাক, শুনতে কারো আর বাকি থাকলো না, বুঝতেও না। তাহলে এরপরে আর কে রক্ষা করবে বলদেশ্বর বাচস্পতিকে জনতার হাত থেকে? চাপিয়ে পড়বে না জনতা? কার আর বিয়ের যোগ্যী ছেলে মেয়ে নেই? নেই 100,000 জটিল সমস্যা, আর সামনে ভবিষ্যতের অজানা অন্ধকার। বাচস্পতির হাতে রয়েছে সে অন্ধকার ঘোচাবার আলো। এমনিতেই লোকে ছেঁকে ধরছিল, ক্রমশ ছিঁড়ে খেতে শুরু করলো। দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই, বাসার দরজায় ধাক্কা, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। ওহে ভাই সকল, আমায় এবার ছাড়ুন, আমার গৃহে ফিরতে হবে না? কাকুতি মিনতি করেন বাচস্পতি, কিন্তু ছাড়তে কার দায় পড়েছে? যে লোকের হাতে এত বড় একখানা ক্ষমতা, হাত না দেখে, খড়ি না পেতে, কোষ্ঠী বিচার না করে দুমদাম বলে দিতে পারে কি ঘটবে, কি ঘটতে চলেছে, তাকে আর কেউ ছাড়ে? পাছে না বলে পালিয়ে যান, এই ভয়ে বাসার দরজায় পাহারা বসে গেল। দুটো স্বর্ণামার্কা গুন্ডামার্কা লোক দিনে রাতে দরজার আশেপাশে মজুদ। লোকে নাম দিয়েছে জাদুকর পণ্ডিত, সংক্ষেপে জাদু পণ্ডিত। জীবন অতিষ্ঠ,
এখন বলদেশ্বর বুঝছেন কেন শুটকো বলেছিল বিদ্যার বোঝা। তাই তিনি ঠিক করলেন ওই সর্বনাশ বিদ্যাটিকে গঙ্গায় নিক্ষেপ করে বাঁচবেন। একদিন স্নানের সময় নিয়ে গিয়ে দেবদেবী ভূত প্রেত সবাইকে প্রণাম করে আস্তে পুঁথিটিকে জলের তলায় নামিয়ে রেখে স্নান সেরে বাসায় ফিরলেন একেবারে ভারমুক্ত মনে। কিন্তু হরি হরি, এ কি! উঁচু তাকে পুঁথিটি যেখানে তোলা থাকতো ঠিক সেইখানেই তো গ্যাঁট হয়ে বসে রয়েছে। শুধু মোড়া ছেলেটার গায়ে বেশ কিছু জলের ফোঁটা। বলদেশ্বর বাচস্পতির মাথা জোড়া টাক, তাই চুল ছিঁড়বার কোনো উপায় নেই। মনের মাথার চুলের মুঠিটা ধরি নাড়া দিতে লাগলেন। ওরে মুখ্যু, ভাবলি না এত সহজেই যদি রেহাই পাওয়া যেত, শুটকো পণ্ডিত অহংদাদামি বলবার জন্য লোক খুঁজে বেড়াতো না। আধা দৈবিক আধা ভৌতিক এই বিদ্যাটি অতএব বাচস্পতির ঘাড়ে চেপেই রইল। তাই বাচস্পতির মুখ থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়তে থাকলো, আরে মণিকর্ণিকায় দেখছি যে আজ কোথাকার মহারানী আসছেন ঢাক ঢোল বাজিয়ে, চেলি বেনারসি গায়ে জড়িয়ে। ওহ, নিশ্চয় কোনো বড় গোছের রানী মন মন খই করি ছড়াচ্ছে। আহা, এ কি দেখছি! ধনী মারোয়ারি ছগনলালের আজ পৌত্র জন্মাচ্ছে। কাঙালি গরিব সব বড়লোক হয়ে যাবে। দানবীর লোক ছগনলাল। ওহ, এ কি মর্মান্তিক! এই কচি বালিকাটিকে সহমরণে নিয়ে এসছে। ছি 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 ছি! দিব্যদৃষ্টির মজা এই, বলবো না ভাবেন, তবু মুখ ফসকে বেরিয়েই যায়। এবং কিছু পরে জানা যায় সব সংবাদই সত্যি। তবে যারা কাছে বসে থাকে তাদেরও তো বলে ফেলেন, ওহে চটপট বাড়ি যাও, তোমার ঠাকুরদা বোধহয় পটল তুলল। ও মা জননী, আপনার বাড়িতে আজ বিস্তর কুটুম আসছে, পেল্লাই দল। গাঁ থেকে বেরিয়েছে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করতে। তো অতিথির জন্য সে কত প্যাঁড়া নিয়ে যান, কাজে লাগবে। উচ্চ তুচ্ছ সব খবরই সত্যিই হয়। তাহলে আর বাচস্পতি কোন ফাঁক দিয়ে সেই কেঁদো কাসুন্দিপুরে ফিরে যেতে পারেন? অতএব দরজায় পাহারা আরও শক্ত হয়। কিন্তু প্রাণের দায় বড় দায়, তার কাছে আর কিছু নয়। পড়ে থাকলো পণ্ডিত বিদায়ের বিপুল জিনিসপত্র, পড়ে থাকলো আরও কত কি। নিজের ব্যবহারের জিনিসপত্রও রইল পড়ে। পাঁজি পুঁথি গীতা ভাগবত সব থাকলো। একদিন বাচস্পতি নগদ টাকাকড়ি যা ছিল কোমরের গেঁজে পুড়ে বেঁধে নিয়ে অপেক্ষাকৃত নির্জন অহল্যাবাইয়ের ঘাটে চান করতে ডুব দিলেন, আর উঠলেন না। নির্জন হলেও এরকম কাণ্ডে হইচই পড়ে গেল বই কি। মাঝি মাল্লারা জলে নেমে তোলপাড় শুরু করে দিল, কিন্তু জাদু পণ্ডিতকে আর পাওয়া গেল না। গ্রামের ছেলে দুরন্ত সাঁতেরও বলদেশ্বর ততক্ষণে ডুব সাঁতার দিয়ে কাশির অপর পাড়ে রামনগরে গিয়ে পৌঁছে গেছেন। এই ঘাটে মাথা খোঁড়াখুড়ি, বুক চাপড়াচাপড়ি, আর শুধু হায় 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 হায়। তারপর সেই রামনগর থেকে পায়ে হেঁটে, মালবোয়া গরুর গাড়িতে চেপে, খেয়া নৌকোয় চেপে কিভাবে যে পালাচ্ছেন বলদেশ্বর, সে এক অবর্ণনীয় ইতিহাস। সাত্ত্বিক পণ্ডিত মানুষ, কাছে পয়সা থাকলেও যেখানে সেখানে খেতে তো পারেন না। কাজে কেবলমাত্র ডাব আর ফল খেয়ে খেয়েই দিন কাটানো। শরীর একেবারে চিমড়ে হয়ে গেল। পরনের ব্যাপারেও তেমনি। চান করতে নেমেছিলেন গামছা কোমরে বেঁধে আর একখানি ধুতি উড়ুনি কাঁধে ফেলে। সেগুলোকে জাপটে নিয়ে সাঁতার কেটেছেন, সেইগুলোই কেবল সম্বল। না, কিন্তু শুধুই কি সেইটুকুই সম্বল? না না, আরও কিছু আছে বই কি। ডুব সাঁতার দিয়ে উঠে রামনগরে পৌঁছেই টের পেয়েছেন বলদেশ্বর সে লাল চেলিমোড়া পুঁথিটি তার কোমরের গামছার সঙ্গে বাঁধা। হায় ভগবান, পাষণ্ড শুষ্ক পণ্ডিত, হা অদৃষ্ট! বুঝলেন, ওই বিদ্যের বোঝা তাকে বয়ে মরতেই হবে। এদিকে বিনা খড়মে হেঁটে হেঁটে পা আটফাটা, তেলের অভাবে গায়ে খড়ি উঠছে, না খেয়ে শরীর শীর্ণ, উড়ুনিটা ধোপাবাড়ি যাওয়ার অভাবে মলিন, প্রায় পাগলের তুল্য মূর্তি। এইভাবে হাঁটতে হাঁটতে একদিন হঠাৎ এসে পড়লেন পাটনার ঘাটে।
চেনা জায়গা, জলপথেই তো বরাবর আসা যাওয়া। দূর থেকে দেখলেন ঘাটে একটি বৃহৎ সুন্দর বজরা সাজানো। লোককে জিজ্ঞেস করে জানলেন এ পাটনার থেকে সেটি কলকাতা যাচ্ছে। যাত্রীরা সব সাহেব শুভ। তা রেলগাড়ি তো তখন ছিল না, আর এরোপ্লেনে কথাই তো ওঠে না, তাই সাহেব শুভদেরও জলপথ ছাড়া আর গতি কি। তা বাচস্পতি ভাবলেন বলে কয়ে যদি ওই বজরা একটু জায়গা করে নিতে পারি তাহলেই দুর্গতি শেষ হয়। হুগলি ঘাটে গিয়ে নেমে পড়তে পারলেই তো ব্যাস, কেন্দ্র কাশিন্দপুরের পথটুকু হেঁটে মেরে দিতে পারবেন। ছুটে ছুটে এসে পড়েই কিন্তু থমকে গেলেন, কারণ চোখের সামনে দিব্যদৃষ্টি ঝলসে উঠল। বজরা ডুবে যাচ্ছে। বাচস্পতি দুহাত তুলে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে এলেন, বজরা এখন ছাড়বে না, বজরা এখন ছাড়বে না, এখন ছাড়লে কিছুক্ষণের মধ্যে এতগুলি লোকের সব সলিল সমাধি হয়ে যাবে। শুনে সবাই হাসতে লাগলো হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, পাগলটা আবার বলে কি। বাচস্পতি অনেক অনুরোধ করলেন, অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু পাগলের কথায় কে কান দিতে যায়। তাও আবার সাহেব শুভগণ। তা বজরা ছেড়ে দিল একগাদা লোক বোঝাই করে। বাচস্পতি হতাশ হয়ে ঘাটে বসে কপালে হাত দিলেন। কিন্তু দু একটি সাহেব তখনও ঘাটে ঘোরাঘুরি করছিল। তারা এসেছিল তাদের বন্ধুদের তুলে দিতে। তাদের মধ্যে একজন বাংলানবিশ, কলকাতায় তার দীর্ঘদিন কেটেছে। কি ভেবে সে বাচস্পতির কাছে এগিয়ে এসে প্রশ্ন করল, বেঙ্গলি বাম্ভিন, কি হেতু তুমি বজরা ছাড়িতে নিষেধ করিতেছিলে? বাচস্পতি সাহেবের মুখে বাংলা শুনে যেন ধরে প্রাণ পেলেন। বলে উঠলেন, কিছুক্ষণের মধ্যে এই বজরা ডুবে যাবে, এতগুলি লোক মারা যাবে, কিন্তু আমার দুর্ভাগ্য যে কেউই আমার নিষেধ শুনল না। তখন সাহেব এটাকে পাগলের প্রলাপ ভেবেই মনে মনে হাসল। তবু কথা চালাতেই বোধহয় বলল, তা তুমি কিরূপে জানিলে এই বজরা ডুবি হইবে? সাহেব, আমি দেখতে পেলাম যে। কি আশ্চর্য কথা! যে ঘটনা ঘটে নাই, আশঙ্কা যে ঘটিতে পারে, তাহা তুমি দেখিতে পাইলে? হ্যাঁ সাহেব, এই আমার বিধিলিপি। কি লিপি? মানে আমার, বলে কপালে হাত ঠেকালেন বাচস্পতি। সাহেব সকৌতুকে বলল, আচ্ছা, তোমার কথা যদি সত্য হয় তোমাকে আমি 1,00,000 টাকা দিব। আর যদি। সাহেব, এতগুলো লোকের মৃত্যু ঘটিবে আর তার বিনিময়ে আমি টাকা নেব? না, টাকায় আমার কাজ নেই, আমার কথা মিথ্যাই হোক। ঠিক আছে, মিথ্যা হইলে আমি তোমায় থানায় লইয়া যাইব। তা যেও, বলে বলদেশ্বর গামছা ঘুরিয়ে হাওয়া খেতে লাগলো। সাহেব বলল, কিন্তু তখন আমি তোমাকে কোথায় পাইব? কেন, এইখানেই পাবে। কোথাও যাইবে না? না। হেটু? ওই কোনো নৌকার সন্ধানে থাকবো। কোথায় যাইতে চাও? হুগলি ঘাটে। ঠিক, হ্যাঁ একেবারে ঠিক। সাহেব চলে গেল, কিন্তু পরদিনই পাগলের মতো ছুটে এসে হাজির। বাম্ভিন, তোমার কথাই সত্য হইয়াছে। হঠাৎ ঝড় উঠিয়া বজরা ডুবিয়া গিয়াছে। ও হো হো, আমার কত বন্ধুগণ ওয়াটে ছিল, সকলের মৃত্যু ঘটিল। হ্যাঁ, আমি জানতাম সাহেব, আমার নিষেধ শুনলে আর এটি হতো না। আচ্ছা বাম্ভিন, আমি জানিতে চাহি তুমি কিরূপে অ্যাডভান্স বুঝিতে পারিলে? হ্যাঁ, ওটা একটা বিদ্যা সাহেব। যে ঘটনা ঘটতে চলেছে তা আমি দেখতে পাই। দেখো, একটু পরেই দেখতে পাবে এখানে একটি মেম সাহেব আসছেন, তোমাকে খুব তিরস্কার করবেন ও গালি দিবেন। মেম সাহেব হামাই গালি দিবে? হেতু? হেতু জানি না, দেবেন তাই বলতে পারছি। মেম সাহেব খুব লম্বা, চোখ নীল, চুল সোনালি। বলতে না বলতেই নীল চোখ, সোনালি চুল মেম সাহেব এসে হাজির, এবং সাহেবকে এই মারে তো সেই মারে। বড়দেশ্বর ইংরেজি জানেন না,
তাই কথাগুলো বুঝতে পারে না। তবে আন্দাজ করেন ওই ডুবো বজরায় তার কোনো আপনজন ছিল এবং তার যাওয়ার জন্য ওই সাহেবই দায়ী। অনেক চেঁচিয়ে নীল চোখ লাল করে বিদায় নিলেন মেম সাহেব। বড়দেশ্বর জানলেন তার আন্দাজই ঠিক। এই সাহেবেরই যাওয়ার কথা ছিল। অন্যজনের যাওয়ার ব্যস্ততা দেখে নিজের টিকিটটি তাকে দিয়ে দিয়েছিল। আর সেই লোক ওই মহিলার মামা। সাহেব হঠাৎ বড়দেশ্বরের হাত চেপে ধরে বললেন, বামভিন, তুমি আমার সাথে আমার দেশে চলো। আগামী মাসে বিলাইটের জাহাজ ছাড়িবে। আমার প্যাসেজ বুক করা আছে। তোমার জন্য একটি টিকিট করিয়া লইব। তোমার এই বিদ্যা আমি আমার দেশবাসীকে দেখাইতে চাহি। সর্বনাশ, হে সাহেব বলে কি? বড়দেশ্বর মাথা নাড়েন। তা হয় না সাহেব। হোয়াট? কেন? কেন হয় না? বিলাত গেলে আমাদের জাত যায় সাহেব। হ্যাঁ, সে তো জানি। সাহেব মাথা নেড়ে দুঃখের গলায় বলে, জানি তোমার দিকের এইরূপ প্রেজুডিস আছে, কিন্তু আমি তোমার জন্য এক জাহাজ ফল ও 100 ড্রাম তোমাদের এই গঞ্জেশ ওয়াটার লইয়া যাইব। বড়দেশ্বর হাসেন, বলেন, সাহেব, আমাদিগের নিয়ম সমুদ্র পার হলেই জাত যায়। ও গড, কি আশ্চর্য! এই যে আমরা আসিতেছি, কই আমার দিকের তো জাত যায় না। বড়দেশ্বর হেসে ওঠেন। সাহেব ক্ষুব্ধভাবে বলে, তোমার এই মিরাকেল বিদ্যাটি আমার দেশকে দেখাইতাম বাম্ভিন, তাহা আর হইল না। আচ্ছা, আমি যদি তোমাকে 2 লক্ষ টাকা দিই? হিন্দু ব্রাহ্মণ টাকার লোভ করে না সাহেব। সাহেব কিন্তু নাচরবান্দা। 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ? টিকিট করিয়া তোমার বিদ্যা দেখাইয়া আমি ওই টাকা সহজেই তুলিতে পারিব। হ্যাঁ, 10 লক্ষ দিলেও নয় সাহেব। ও গড, তোমরা ইন্ডিয়ানরা এত মূর্খ, অথচ এত সব বিদ্যা জানো। ওহ, কি মার্ভেলাস, কি আশ্চর্য! যে ঘটনা ঘটিবে তুমি পূর্বেই তাহা দেখিতে পাও। বাম্ভিন, কত দিনের চেষ্টায় তুমি এই বিদ্যাটি শিক্ষা করিয়াছ, আমাকে শিখাইয়া দিবে? শুনি না বলদেশ্বরের মুখে একটি সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, যেমন উঠেছিল ওই শুষ্ক পণ্ডিতের মুখে। বলদেশ্বর বলে ওঠেন, সাহেব, তুমি কি এই বিদ্যাটি গ্রহণ করবে? হ্যাঁ, কি বলিলে? বলিলাম, তুমি এই বিদ্যাটির মালিক হইতে চাও? সাহেব তো হতভম্ব। কি বলিতেছ? বলিতেছি, আমাকে যখন তোমার দেশে লইয়া যাইতে পারিতেছ না, তখন বরং আমার এই বিদ্যাটি লইয়া যাও। তুমি দেশবাসীকে দেখাইতে পারিবে। তোমার কথা আমার মাথায় প্রবেশ করিতেছে না। প্রবেশ করিবে বলি বড়দেশ্বর এদিক ওদিক তাকিয়ে চট করে একটু এগিয়ে গিয়ে একটা তুলসী ঝাড় থেকে 3খানা তুলসী পাতা তুলে নিয়ে চাদরের খুঁট থেকে একটি তামার পয়সা বার করে গঙ্গার ঘাট থেকে চাদর ভিজিয়ে গঙ্গা জল নিয়ে এসে কোমর থেকে লাল চেলিমোড়া পুঁথিটি সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠেন, সাহেব, আমি একটি মন্ত্র পাঠ করব, আর তুমি তখন বলবে, অহং গৃহ্ণামি। হতভম্ব সাহেব সেই পয়সার পুঁথি হাতে নিয়ে নেলাখাপার মতো বলে, কি বলিব? বলিবে, অহং গৃহ্ণামি। বলি বলদেশ্বর মনে মনে নিজের মন্ত্রটা পাঠ করে বললেন, বলো সাহেব, অহং গৃহ্ণামি। এটা বলে ফেললেই এই বিদ্যাটি তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, ঠিক, একেবারে ঠিক। কিন্তু ইহার দাম? দাম কিচ্ছু লাগিবে না। কিন্তু টাকা লইবে না কেন? আমার টাকার দরকার নেই সাহেব। ও গড, এই জন্যেই বলিয়াছি না, তোমরা এত মূর্খ, আর তোমাদের এত বিদ্যা। যাক, কি বলিতে বলিলে? বলিলাম, বলো, অহং গৃহ্ণামি। সাহেব বলল, হোহন, হোহন। আরে হোহন নয়, বলো অহং। মনে করো চীনা ভাষা বলছো। সাহেব অতি কষ্টে বলে, হহং।
আরে হহং নয়, অহং। সাহেব আরো কষ্টে বলে, ওহং। ওহং নয়, অহং। সাহেব প্রাণপণে বলে ওঠে, অহং। বাহ বাহ, এবার বলো, গৃহ্ণামি। কিন্তু বলা কি আর এত সহজ? সাহেব দাঁত কিড়মিড়িয়ে চোখ ঠেলে বার করে গলা শির ফুলিয়ে গার্নানি, গির্নানি, গ্রান্নানি ইত্যাদি বহুবিধ পাঠের পর হঠাৎ বলে ফেলল, অহং গৃহ্ণামি। ব্যাস ব্যাস, এতেই হবে। বলেই বলদেশ্বর উল্টো মুখে হয়ে চোঁ চাঁ দৌড়। পিছনে যে সাহেব চিৎকার শুরু করে দিয়েছে তা কানও দিলেন না। কান দিয়ে বা কি হবে? সাহেব তো ইংরেজি ছোটাচ্ছে। শুধু একটি শব্দ বলদেশ্বরের কানে বারবার ঢুকে পড়ছে, ফায়ার, ফায়ার। কিন্তু কে জানে তার মানে কি? আর নৌকোর বিদ্বেষ নয়। হাঁটতে হাঁটতে আর মালবোয়া গরুর গাড়ি চেপে চেপে শেষ অবধি আধমরা গোছ হয়ে কেঁদো কাসুন্দিপুরে এসে পৌঁছলেন এবং কিছুদিন ধরে দৈনিক 5 সের দুধ, 2 সের মন্ডা, 2 সের চালের ভাত, 1 পোয়া গব্য ঘৃত এবং 10টি করে ডাব খেয়ে খেয়ে তবে আগের চেহারায় ফিরলেন। কিন্তু তারপর থেকে বাকি জীবনটা গ্রামের চৌহদ্দি পার হননি বলদেশ্বর। বাড়ি এসে রাত দিন শুধু শাস্ত্রগ্রন্থের ব্যাখ্যা রচনা করেছেন। এখনো যেখানে যত টোল আছে সর্বত্র নাকি সেই সব বই পড়ানো হয়। হবে না? কত বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি। সব বই সংস্কৃতে লেখা। প্রতিটি বইয়ের শেষ পৃষ্ঠায় নাকি একটি করে শ্লোক আছে। সেটা হচ্ছে, লোভে পাপ, পাপে তাপ, বাপরে বাপ, মাথায় সাপ। অন্যেরা এ শ্লোকের অর্থ গ্রহণ করতে না পারলেও আমরা এই ঈশ্বর ও গোষ্ঠীরা সবাই পারি। বংশানুক্রমে শুনে আসছি তো এই গল্প। আমি শুনেছি আমার ঠাকুরদা বানেশ্বর ভট্টাচার্যের কাছে, তিনি তার বাবা বুধেশ্বর ভট্টাচার্যের কাছে, তিনি আবার তার বাবা, সে যাই হোক, যিনি বিনি পয়সায় বিলেতে ঘুরে আসা আর তার দক্ষিণা বাবদ 2-4 লাখ টাকাকে হেলায় ফেলে চলে এসেছিলেন, তিনি যখন এ শ্লোক লিখেছেন তখন বুঝতেই হবে শুটকো পণ্ডিত তাকে সত্যিই দিব্যদৃষ্টি দান করেছিল। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।